তো আমরা যে WBSSC, গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে 1000+ স্ট্যাটিক জিকের একটা সিরিজ চালু করেছিলাম। আজকে তারই 6 নম্বর ক্লাস। আমি কিন্তু অলরেডি তোমাদের 5টা ক্লাস আলোচনা করে দিয়েছি। তোমরা কিন্তু দেখে আসো, তার লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। সেই 5টা ক্লাস করলে বুঝতে পারবে যে ক্লাসগুলো কতটা গুরুত্বপূর্ণ এবং সেই 5টা ক্লাসের মাধ্যমে কিন্তু তোমরা প্রচুর তথ্য জানতে পেরেছো। যারা ক্লাস করেছো আশা করছি প্রচুর তথ্য জানতে পেরেছো। আজকে কিন্তু 6 নম্বর ক্লাস এবং আজ থেকে আমি কিন্তু কিছু প্রশ্ন রেখেছি আগের ক্লাস থেকে। মানে আগের ক্লাস বলতে কিছু প্রশ্ন আগের ক্লাস রিলেটেড রেখেছি, যাতে তোমাদের কিন্তু আগের ক্লাসের যেগুলো পড়িয়েছি সেগুলো কিন্তু তোমাদের রিভিশন হয়ে যায়। পরিষ্কার? ২-১টা প্রশ্ন রিপিট হলে তোমরা কিন্তু সেগুলো আ চেষ্টা করবে, কারণ সেগুলো কিন্তু তোমাদের রিভিশন হয়ে যাবে। ঠিক আছে? অনেকে দেখি কয়েকটা প্রশ্ন বা একটা, আমি কিন্তু একটা, ধরো ১টা কিংবা ২টো, এর থেকে বেশি কিন্তু প্রশ্ন রিপিট হয় না। অনেকে দেখি বলে যে রিপিট হচ্ছে, এই হচ্ছে। তো রিপিট হলে তোমাদের তো সুবিধা। তোমরাই কিন্তু সেখান থেকে রিভিশন করতে পারছো। সেখান থেকে আরো কিছু তথ্য তোমরা গ্যাদার করতে পারছো। ঠিক আছে? তো সেখানে কোনো সমস্যা নেই। আর তোমাদের আমি চ্যাপ্টার ওয়াইজও ক্লাস করাচ্ছি। সেই চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো কিন্তু তোমরা চ্যানেলে গেলেই পেয়ে যাবে। তাছাড়া তোমাদের জন্য আমি কিন্তু ফাউন্ডেশন ব্যাচও নিয়ে আসবো অন্যান্য পরীক্ষার জন্য। আমি জানি তোমরা শুধুমাত্র WBSSC, গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্যই পড়ছো না। তোমরা কিন্তু সামনে যে সমস্ত আপকামিং এক্সামসগুলো রয়েছে সেগুলোর জন্যও কিন্তু প্রস্তুতি নিচ্ছ। সেই জন্যও কিন্তু আমি স্পেশাল ক্লাস নিয়ে আসবো। তো অবশ্যই দেখতে থাকো। আর আমি শর্টসের মাধ্যমে কিন্তু তোমাদের রিভিশন করাচ্ছি। তো অবশ্যই কিন্তু শর্টসগুলোকেও তোমরা সাপোর্ট করো। পরিষ্কার? আর এই ক্লাসগুলো কিন্তু অবশ্যই তোমাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করো। আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে। আর আমাদের টেলিগ্রামে অবশ্যই জয়েন হয়ে যাও। সেখানে কিন্তু তোমাদের বিভিন্ন আপডেট এবং PDF শেয়ার করা হয়। শুরু করছি আজকের ক্লাস। তোমরা কিন্তু অবশ্যই তোমাদের 20 তে তোমরা কতগুলো প্রশ্ন পেরেছো তারা কিন্তু তোমরা অবশ্যই সেটা কমেন্টে করবে। আর যারা জানো না, তারা নতুন এই ক্লাসে, তাদের বলে দিই, আমি কিন্তু এই ক্লাসে 20টা প্রশ্ন নিয়ে এসেছি স্ট্যাটিক জিকের এবং সেই প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। তার সাথে প্রতিটা প্রশ্নের সাথে কিন্তু এক্সট্রা 4 থেকে 5টা তথ্য দেব। সেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। তো একটাই ক্লাসের মাধ্যমে তোমরা 100+ কিন্তু তথ্য জানতে পারবে। পরিষ্কার? তো শুরু করছি আজকের ক্লাস। তোমরা কিন্তু অবশ্যই উত্তরগুলো কমেন্ট করবে। আর 20 তে কত পেলে সেটাও কিন্তু করবে। শুরু করছি দেখো। প্রথম প্রশ্ন আজকের, কুচিপুড়ি কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? দেখো, অপশন ক কেরল, অপশন খ অন্ধ্রপ্রদেশ, অপশন গ তামিলনাড়ু, অপশন খ ওড়িশা। বলো কি হবে? যারা রেগুলার ক্লাস করছো তারা কিন্তু অবশ্যই প্রশ্নটা দেখা মাত্রই কিন্তু করে দিতে পারবে। উত্তর হবে কিন্তু অপশন নাম্বার খ অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে? দেখিনি, এবার তথ্য দেখিনি। দেখো, কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশ এবং এই যে কুচিপুড়ি, এটা কিন্তু যে অন্ধ্রপ্রদেশের একটা কুচিলপুরম গ্রাম আছে তার নাম অনুসারে করা হয়েছে। যামিনী কৃষ্ণমূর্তি নাচের একজন বিখ্যাত শিল্পী। এই নৃত্যের সঙ্গীত ও অভিনয়ের সংমিশ্রণ পাওয়া যায়। এই আগে নাচটিকে কেবল পুরুষরাই করতো। ঠিক আছে? মানে আগে কিন্তু শুধুমাত্র পুরুষরাই করতো। তারপরে দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে, পণ্ডিত শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? অপশন ক বাঁশি, অপশন খ সেতার, অপশন গ সন্তুর, অপশন খ তবলা। বলো উত্তর কি হবে? পণ্ডিত শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিলেন? বলো। এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে কিন্তু অপশন নম্বর গ সন্তুর। ওকে, দেখিনি এবার গুরুত্বপূর্ণ তথ্য কি আছে। দেখো, তিনি সন্তুরকে একটি লোক বাদ্যযন্ত্র থেকে, এক সেকেন্ড, হ্যাঁ, বাদ্যযন্ত্র থেকে শাস্ত্রীয় বাদ্যযন্ত্রের মর্যাদা দিয়েছেন। তিনি আরে কি হচ্ছে, তিনি জম্মু ও কাশ্মীরের বাসিন্দা ছিলেন। 2001 সালে তিনি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান, যেটা হচ্ছে পদ্ম বিভূষণ, সেটা তিনি পান এবং তার পুত্র রাহুল শর্মাও কিন্তু একজন বিখ্যাত সুন্দর বাদক। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তারপর দেখো, বিহু উৎসবটি ভারতের কোন রাজ্যে পালিত হয়? বলো। অপশন ক পশ্চিমবঙ্গ, অপশন খ উড়িষ্যা, অপশন গ বিহার, অপশন খ অসম। যারা রেগুলার স্টুডেন্ট এটাও কিন্তু অনায়াসে পারবে। বলো। এটার কি উত্তর হবে? এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার ঘ অসম। ঠিক আছে? দেখো, আবার তোমাদের ডিভিশন করে দিচ্ছি। এটি বছরে 3 বার হয়। একটা রঙ্গালী বিহু, ভোগালী বিহু এবং কাঙালি বিহু। ঠিক আছে? রঙ্গালী যে বিহু সেটা হচ্ছে ভারতের নববর্ষের সূচনা হয়, মানে নববর্ষের দিন মানে আমাদের যেমন নববর্ষ পহেলা বৈশাখ, তেমনই কিন্তু যে অসমীয়াদের তাদের কিন্তু রঙ্গালী বিহু। ঠিক আছে? এটি মূলত একটি কৃষিভিত্তিক উৎসব। এই উৎসব পরিবেশিত হয় বিহু নাচ, ভারতের অন্যতম জনপ্রিয় লোকনৃত্য। ঠিক আছে? বিহু হচ্ছে একটা জনপ্রিয় লোকনাচ আসামের, প্লাস একটি কিন্তু আমাদের উৎসব। পরিষ্কার? পরবর্তী প্রশ্ন কি বলছে, খাজুরাহো মন্দির কোন রাজবংশের শাসনকালে শাসন আমলে নির্মিত হয়েছিল? অপশন ক চোল, অপশন খ চন্ডেল, অপশন গ পল্লব, অপশন ঘ মৌর্য। বলো উত্তর কি হবে? এটার উত্তর অপশন নাম্বার খ চন্ডেল। ঠিক আছে? চান্ডেল। তারপরে দেখো, গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও। এই মন্দিরগুলি মধ্যপ্রদেশের ছত্রপুর জেলায় অবস্থিত।
এটি ইউনেস্কো হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। এটি হিন্দু জৈন ধর্মের মিশ্রণ। মন্দিরগুলি মূলত নাগারা শৈলীর স্থাপত্যে তৈরি। এটা কিন্তু এখানে দুটো পয়েন্ট গুরুত্বপূর্ণ, এই দুটো অতটা গুরুত্বপূর্ণ নয়। প্রথম যে পয়েন্ট আছে এটা, আর যে 4th নম্বর পয়েন্ট, এই দুটো কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের বৃহত্তম রামসার সাইট কোনটি? অপশন ক চিল্কা হ্রদ, অপশন খ উলার হ্রদ, অপশন ক সুন্দরবন, অপশন ঘ লোকটাক হ্রদ। বলো উত্তর বলো। এটি বৃহত্তম রামসার সাইট যদি বলে তাহলে কিন্তু অপশন নাম্বার গ সুন্দরবন। ঠিক আছে, সুন্দরবন 2019 সালে রামসার সাইটের মর্যাদা পায়। এটি বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, এটা তোমাদের আগেই বলেছি। এটি একই সাথে ন্যাশনাল পার্ক এবং বায়োস্ফিয়ার রিজার্ভ, মানে এটি একসাথে কিন্তু রামসার সাইট, ন্যাশনাল পার্ক এবং বায়োস্ফিয়ার রিজার্ভ। ঠিক আছে, তারপরে 1971 সালে এটি এটা হচ্ছে ইরানের যে রামসার শহরে জলাভূমি সংরক্ষণের জন্য এই চুক্তি স্বাক্ষরিত হয়। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, মানে এই যে রামসার যে সাইট, এটা কিন্তু রামসার হচ্ছে তোমাদের ইরানে রয়েছে। ঠিক আছে, 1971 সালে ইরানের রামসার শহরে জলাভূমি সংরক্ষণের জন্য এই চুক্তি হয়। মানে রামসার যে ট্যাগটা সেটা কিন্তু তোমাদের ইরানে মানে রামসার শহর যে, মানে যার নাম অনুসারে এই যে রামসার সাইট, রামসার জায়গাটা কোথায়, এটা কিন্তু তোমাদের ইরানে রয়েছে। ঠিক আছে, তবে দেখো 6 নম্বর, গোদাবরী নদীর তীরে কোন শহরটি অবস্থিত? মানে এই চারটের মধ্যে কোন শহরটা গোদাবরী নদীর তীরে অবস্থিত? অপশন ক নাসিক, অপশন খ কানপুর, অপশন গ লখনৌ, অপশন খ আহমেদাবাদ। বলো উত্তর কি হবে? গোদাবরী নদীর তীরে কোন শহরটি অবস্থিত? এখানে উত্তর কি হবে? অপশন ক নাসিক। ঠিক আছে, দেখো এবার এক সেকেন্ড। হ্যাঁ, গোদাবরীকে দক্ষিণ গঙ্গা বা বৃদ্ধগঙ্গা বলা হয়। এটা অনেকবার আলোচনা করেছি, অনেকবার, তোমাদের কিন্তু এখন মাথায় গেঁথে যাওয়ার কথা। নাসিক শহরে প্রতি 12 বছর অন্তরে কুম্ভমেলা আয়োজিত হয়। গোদাবরী নদী মহারাষ্ট্রের ত্রিম্বকেশ্বর থেকে উৎপন্ন হয়। এটি দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। এই গোদাবরী সম্পর্কে কিন্তু প্রচুর আলোচনা করেছি, তোমরা কিন্তু অবশ্যই সেগুলো যদি ক্লাসগুলো রেগুলার করো তাহলে কিন্তু এগুলো তোমাদের পরীক্ষা আসলে একদম ভুল হবে না। যত এম জিকে যত রিভিশন দেবে তত কিন্তু তোমাদের ভালো হবে। 7 নম্বর, অ্যান হেরিটেন্স অফ লস। না না, এখানে এখানে হচ্ছে ডি আছে, তাই তো? এখানে বাংলাটা একটু তাই বলছি, বাংলাটা একটু সমস্যা আছে এখানে। দ্য ইনহেরিটেন্স অফ লস, এই বইটি কার লেখা? উত্তর হবে কিন্তু, মানে এটা বাংলাটা একটু এখানে দি হবে। দি ইনহেরিটেন্স অফ লস কার লেখা? অপশন ক অরুন্ধতী রায়, অপশন খ কিরণ দেশাই, অপশন খ ঝুম্পা লাহিড়ী, অপশন খ বিক্রম শেঠ। বলো দ্য ইনহেরিটেন্স অফ লস বইটি কার লেখা? এটা উত্তর কি? এটা উত্তর হবে কিন্তু অপশন নাম্বার খ কিরণ দেশাই। ঠিক আছে, দেখো এই বইটির জন্য তিনি 2006 সালে ম্যান বুকার প্রাইজ পান। তিনি বিখ্যাত লেখিকা অনিতা দেশাইয়ের কন্যা। অরুন্ধতী রায়ের দ্য গড অফ স্মল থিংস এর একটু, মানে এই যে বইটা আছে অরুন্ধতী রায় যে লিখেছেন দ্য গড অফ স্মল থিংস, এটার জন্য কিন্তু তিনি বুকার প্রাইজ পাইছিলেন। ঠিক আছে, ঝুম্পা লাহিড়ীর একটি বিখ্যাত বই হচ্ছে দ্য নেমসেক। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু সবকটা বই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। পরবর্তী প্রশ্ন কি বলছে? ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? অপশন ক ক্রিকেট, অপশন খ ফুটবল, অপশন ক হকি, অপশন খ ব্যাডমিন্টন। বলো ডুরান্ড কাপ। যারা ফুটবল প্রেমী তারা অবশ্যই পারবেন, ডুরান্ড কাপ হচ্ছে আমাদের ফুটবল খেলার সাথে যুক্ত। এটি এশিয়ার সবচেয়ে পুরনো ফুটবল টুর্নামেন্ট। 1888 সালে হিমাচল প্রদেশের সিমলা এটি প্রথমবার শুরু হয়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট। ডুরান্ড কাপ প্রথম হয় কিন্তু তোমাদের হিমাচল প্রদেশের সিমলাতে। তারপর ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান এই টুর্নামেন্টের সবচেয়ে সফল দল। স্যার মার্টিমার ডুরান্ডের নাম অনুসারে কিন্তু এই প্রতিযোগিতার নাম রাখা হয়েছে। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু দেখবে, এই তথ্যগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, সর্দার সরোবর বাঁধ কোন নদীর ওপর নির্মিত? বলো অপশন ক কৃষ্ণ, অপশন খ কাবেরী, অপশন ক নর্মদা, অপশন খ মহানদী। বলো সর্দার সরোবর বাঁধ কোন নদীর ওপর অবস্থিত? বলো এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার গ নর্মদা। ঠিক আছে, দেখো এটি গুজরাট রাজ্যে অবস্থিত এই বাঁধটা। এই বাঁধের কাছে রয়েছে স্ট্যাচু অফ ইউনিটি, মানে সর্দার বল্লভভাই প্যাটেলের যে স্ট্যাচু অফ ইউনিটি রয়েছে সেটা কিন্তু এই বাঁধের ধারেই রয়েছে। তারপর হচ্ছে এটি ভারতের অন্যতম বৃহৎ জলসেচ প্রকল্প। নর্মদা নদীকে মধ্যপ্রদেশের জীবনরেখা বলা হয়। এই ফ্যাক্টটা কিন্তু গুরুত্বপূর্ণ যে কোন নদীকে মধ্যপ্রদেশের জীবনরেখা বলা হয়। উত্তর কি? উত্তর হবে কিন্তু মধ্যপ্রদেশের নর্মদা নদী। ঠিক আছে, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন কি বলছে? 10 নম্বর, ভারতের প্রথম মহাকাশচারীর নাম কি? অপশন ক রাকেশ শর্মা, অপশন খ কল্পনা চাওলা, অপশন গ সুনিতা উইলিয়ামস, অপশন খ সতীশ ধাওয়ান। বলো
এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার ক, রাকেশ শর্মা। পরিষ্কার? দেখো, তিনি 1984 সালে সোভিয়েত ইউনিয়নের সৌজটি 11 এই অভিযানে মহাকাশে যান তিনি। এক সেকেন্ড, এটা একটুখানি উপরে দিয়ে নিই তাহলে দেখতে সুবিধা হবে। হ্যাঁ, তিনি ছিলেন ভারতীয় বিমান বাহিনীর একজন পাইলট। মহাকাশ থেকে ভারতের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেছেন যে সারে জাহাজে আচ্ছা। এটা কিন্তু মনে রাখবে। কল্পনা চাওলা ছিলেন ভারতের প্রথম মহিলা মহাকাশচারী। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এগুলো কিন্তু খুব ভালো করে, এগুলো কিন্তু খাতায় নোট ডাউন করে নিতে পারো। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা রিপিট হয়ে গেছে, আমি মানছি এই প্রশ্নটা রিপিট হওয়া উচিত ছিল না। ইউনেস্কো সদর দপ্তর কোথায়? এটা আমি আগের দিনই তোমাদের পড়িয়েছি। এটা হচ্ছে প্যারিসে হবে। আমি তো বলে দিলাম উত্তরটা। তোমাদের একবার রিভিশন হয়ে গেল। যাই হোক, দেখো প্যারিসে, এটা আমি আগের দিনই তোমাদের বলেছিলাম। তো এগুলো কিন্তু দেখে রাখবে একটু। 1945 সালে আগে বলেছি। এটা এইটা কিন্তু আগে বলিনি। এই যে এখানে একটা এক্সট্রা তথ্য জানতে পারলে তোমরা, বলো না যখন রিপিট হবে তাই সেটাতে কিন্তু তোমাদেরই সুবিধা হবে। সেই সম্পর্কে কিন্তু তোমরা আরো কিছু এক্সট্রা তথ্য গ্যাদার করতে পারবে। বর্তমানে বিশ্বের 193টি দেশ কিন্তু এর সদস্য। জেনেভাতে হুয়ের সদর দপ্তর রয়েছে। ঠিক আছে? এগুলো কিন্তু এক্সট্রা তথ্য তোমরা জানতে পারবে। যদি রিপিটে হয় কোনো প্রশ্ন তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। পরবর্তী প্রশ্ন দেখো, শ্বেত বিপ্লব কিসের উৎপাদনের সাথে যুক্ত? বলছে হোয়াইট রেভলিউশন যে আছে সেটা কিসের সাথে যুক্ত? অপশন ক মাছ, অপশন খ ডিম, অপশন ক দুধ, অপশন খ সার। বলো। হোয়াইট রেভলিউশন কি হবে? হোয়াইট রেভলিউশন কিন্তু তোমাদের দুধের সাথে যুক্ত। দেখো, ডক্টর ভার্গিস কুরিয়ানকে ভারতের শ্বেত বিপ্লবের জনক বলা হয়। এই বিপ্লবের সফলতার জন্য অপারেশন ফ্লাড শুরু হয়েছিল। গুরুত্বপূর্ণ। নীল বিপ্লব হচ্ছে মাছের সাথে যুক্ত। রূপালী বিপ্লব কিন্তু রূপালী বিপ্লব না, রূপালী বিপ্লব বলছি কেন, ইয়েলো বিপ্লব তোমাদের হলুদ বিপ্লব হচ্ছে তৈলবীজ এবং রূপালী বিপ্লব হচ্ছে ডিম। ঠিক আছে? তো এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এই দুটো লাস্টে দুটো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দুটোও কিন্তু গুরুত্বপূর্ণ। তো এইভাবে কিন্তু তোমাদের সমস্ত বিপ্লবগুলো কিন্তু আস্তে আস্তে কভার হয়ে গেছে, প্রায় কভার হয়ে গেছে। ঠিক আছে? আশা করছি এখান থেকে কোনো প্রশ্ন তোমাদের আর ভুল হবে না। নেক্সট প্রশ্ন কি বলছে? এইটাও একটু রিপিট হয়ে গেছে। অস্পৃশ্যতা দূরীকরণ, এটা তোমাদের 17 নম্বর ধারায়। এটা তোমরা দেখে নেবে। আমি কিন্তু আরো কিছু দেখে নিই। দেখো এই যে এখানে দেখো, এখানে আরো দুটো এক্সট্রা তথ্য জানতে পারছো। ঠিক আছে? এই দুটো তো আগেই বলেছিলাম, যেটা মৌলিক অধিকার এবং 14 নম্বর ধারা আইনের চোখের সমতা। এই যে 32 নম্বর ধারাকে বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এটা কিন্তু এক্সট্রা তথ্য জেনে নিলে তোমরা। এবং 19 নম্বর ধারাকে বাক স্বাধীনতার অধিকার দেওয়া হয়েছে। এটা তো কিন্তু তোমরা জেনে নিয়েছো। ঠিক আছে? এই দুটো কিন্তু এক্সট্রা তথ্য তোমরা এখান থেকে পেয়ে গেলে। এভাবে কিন্তু পড়তে হবে। দেখো 14 নম্বর বলছে ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? অপশন ক চিল্কা, অপশন খ উলার, অপশন ক ডাল, অপশন খ সম্বর। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তোমরা যারা আগের ক্লাস করেছো তারা কিন্তু উত্তরটাও জানতে পারো। আমি কিন্তু একটা তথ্য দিয়ে বলেছিলাম এটা। আজকে প্রশ্ন আকারে দিয়েছি তোমাদের, যাতে তোমরা কতটা পড়াশোনা করছো সেই অনুযায়ী সেটা দেখার জন্য। বলো, ভারতে বলছে বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। ঠিক আছে? বলো। এটার উত্তর হবে, এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার খ উলার হ্রদ। ঠিক আছে? দেখো, উলার হ্রদ হচ্ছে তোমাদের জম্মু ও কাশ্মীরে অবস্থিত। এটি ঝিলাম নদীর গতিপথ পরিবর্তনের ফলে সৃষ্টি হয়েছে। ওড়িশার চিল্কা হ্রদ হচ্ছে ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। অবশ্যই মনে রাখবে। রাজস্থানের সম্বর হ্রদ হচ্ছে ভারতের বৃহত্তম অভ্যন্তরীণ লবণাক্ত হ্রদ। অর্থাৎ ইনল্যান্ড, যদি বলে ইনল্যান্ড স্যালাইন ওয়াটার লেক, তাহলে কিন্তু হবে সেটা রাজস্থানের সম্বর হ্রদ। পরিষ্কার? এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 15 নম্বর প্রশ্ন কি বলছে? ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটা? অপশন ক ধোঁয়াধর, অপশন গ যোগ, অপশন গ পুঞ্চিকল, অপশন খ শিব সমুদ্রাম। বলো। বলছে ভারতের উচ্চতম জলপ্রপাত, এটা হচ্ছে তোমাদের অপশন নাম্বার ক কুঞ্চিকল। ঠিক আছে? দেখো, এটি কর্ণাটক রাজ্যের শিগুমা জেলায় অবস্থিত। শিমোগা জেলায় অবস্থিত। এটি হচ্ছে বরাহ নদীর উপর অবস্থিত, বারাহি নদী। ঠিক আছে? যোগ জলপ্রপাত হচ্ছে গোরসপ্পা, মানে যোগ জলপ্রপাত তার নাম, তার কিন্তু আরেকটা নাম আছে গোরসপ্পা। ঠিক আছে? এটা কর্ণাটকের শরাবতী নদীর উপর অবস্থিত এবং শিব সমুদ্রম কিন্তু কাবেরী নদীর উপর অবস্থিত। এই তিনটে যে ফ্যাক্ট বলেন, এই যে চারটে ফ্যাক্ট, এটা হচ্ছে চারটে কিন্তু গুরুত্বপূর্ণ। পরীক্ষা কিন্তু এখান থেকে প্রশ্ন হয়েছে, অনেকবার প্রশ্ন হয়েছে। ঠিক আছে? তারপরে দেখো 16 নম্বর, ভারতের ম্যানচেস্টার কাকে বলে? এটা একটা রিপিটেড প্রশ্ন। উত্তর কি হবে? উত্তর হবে কিন্তু আহমেদাবাদ। আমি যেগুলো রিপিটেড টাইপের আছে সেগুলো কিন্তু আমি ডাইরেক্ট বলেছি, যাতে তোমাদের সময়টা ওয়েস্ট না হয়। দেখো, এখান থেকে তোমরা তখন আরো কটাগুলো অনেকগুলো তথ্য জানবে। কি কোনটা নতুন তথ্য জানবে। একটা হচ্ছে গুজরাট আহমেদাবাদ বস্ত্রের জন্য বিখ্যাত, খুব গুরুত্বপূর্ণ। কোয়েম্বাটুরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। কানপুরকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় এবং মুম্বাইকে কিন্তু ভারতের প্রবেশদ্বার বলা হয়। খুব গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু ভালো করে মনে রাখবে। পরবর্তী, পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ কোনটা? অপশন ক আম গাছ, অপশন খ বট গাছ, অপশন খ ছাতিম গাছ, অপশন গ শাল গাছ। এটা আগের ক্লাসে আমি
তথ্য হিসেবে দিয়েছিলাম, এখন আমি প্রশ্ন হিসেবে দিয়েছি। দেখি কতজন পারো উত্তরটা। এটা হবে অপশন নম্বর গ, ছাতিম গাছ। দেখো যারা পারছো না তারা কিন্তু অবশ্যই ক্লাসগুলো করে হিসেবে কিন্তু রিভিশন দেবে একটুখানি, ঠিক আছে? রিভিশন না দিলে কিন্তু তোমাদের পরেই সমস্যা হবে, ঠিক আছে? দেখো ছাতিম গাছ এটা তোমাদের আগেই বলে দিয়েছি। তোমাদের পশ্চিমবঙ্গের রাজ্য পাখি হচ্ছে তোমাদের সাদা গলাওয়ালা মাছরাঙা, পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কি শিউলি, পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী কি? এটা হচ্ছে মেছো বিড়াল, আগের ক্লাসে আলোচনা করেছি। পশ্চিমবঙ্গের রাজ্য নৃত্য হচ্ছে গৌড়ীয় নৃত্য। এগুলো কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে। 18 নম্বর প্রশ্ন কি বলছে? ভারত প্রথম ইস্যু হিসেবে কে নোবেল পুরস্কার পেয়েছিলেন? অপশন ক সিভি রমন, খ রবীন্দ্রনাথ ঠাকুর, গ অমর্ত্য সেন, ঘ মাদার টেরিজা। বলো। প্রথম এশিয়া বলে যদি প্রথম এশীয় হিসাবে কে পেয়েছেন, তাই হবে কিন্তু অপশন নম্বর খ রবীন্দ্রনাথ ঠাকুর। হয়ে গেল। দেখো রবীন্দ্রনাথ ঠাকুর তার 1913 সালে তার গীতাঞ্জলি কাব্যের জন্য পেয়েছিলেন। সিভি রমন 1930 সালে পদার্থবিদ্যায় নোবেল পান। মাদার টেরিজা 1979 সালে শান্তিতে নোবেল পান এবং অমর্ত্য সেন কিন্তু 1998 সালে অর্থনীতিতে নোবেল পান। 4টে তথ্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভালো করে পড়বে, ভালো করে কিন্তু মনে রাখবে। 19 নম্বর, নাবার্ড কোন সালে প্রতিষ্ঠিত হয়? বলো। অপশন ক 1980, অপশন ক 1982, অপশন ক 1985, অপশন ক 1990। বলো কি হবে? এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার খ 1982। ওকে, দেখো 1982 নাবার্ডে যদি পুরো নাম বলি তাহলে কি হবে? এটা হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। ওকে, এটি গ্রামীণ এলাকায় কৃষি অর্থনীতির উন্নয়নের প্রধান ব্যাংক। শিবরামন কমিটির সুপারিশে কিন্তু এটি তৈরি হয় এবং এর সদর দপ্তর কোথায়? এটা হচ্ছে মুম্বাইতে। 4টে ফ্যাক্টই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আজকের শেষ প্রশ্ন, লুভ্রে মিউজিয়াম কোথায় অবস্থিত? অপশন ক লন্ডন, অপশন খ প্যারিস, অপশন গ নিউ ইয়র্ক, অপশন ঘ রোম। বলো এটা কোথায়, কি হবে? এটা যদি উত্তর বলি লুভরে মিউজিয়াম, তাহলে এটা উত্তর হবে কিন্তু অপশন নাম্বার খ প্যারিস। ঠিক আছে, দেখো এটি বিশ্বের বৃহত্তম এবং সর্বাধিক পরিদর্শিত মিউজিয়াম। খুব গুরুত্বপূর্ণ, বিশ্বের বৃহত্তম মিউজিয়াম কোনটা? লুভরে মিউজিয়াম, প্যারিসে অবস্থিত। বিখ্যাত চিত্রকর্ম মোনালিসা, যে তোমরা একটা ছবি দেখেছো আশা করি সকলেই, মোনালিসার ছবি, এটা কিন্তু এখানে সংরক্ষিত রয়েছে। ভারতের বৃহত্তম জাদুঘর কি? এটা হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়াম, কলকাতায় যেটা রয়েছে। ব্রিটিশ মিউজিয়াম হচ্ছে লন্ডনে অবস্থিত। এগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো এই ছিল তোমাদের আজকে সম্পূর্ণ আলোচনা। আজকে আলোচনাটা শর্ট রেখেছি আমি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাও এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর তোমাদের এর ফলে আমি কিন্তু অনেকগুলো ক্লাস দিয়েছি স্ট্র্যাটেজিকের স্পেশাল, যেমন ধরো বই ও লেখক থেকে দিয়েছি। তারপরে সদর দপ্তর থেকে তোমাদের ক্লাস আসবে। তো তোমাদের কিন্তু সমস্ত যে টপিকগুলো সেগুলোর জন্য কিন্তু আলাদাভাবে আমি একটা স্ট্যাটিক জিকে ক্যাপসুল সিরিজ করব। মানে সেটার মাধ্যমে হচ্ছে যে পার্টিকুলার টপিকগুলো রয়েছে তার মাধ্যমে কিন্তু 20 থেকে 25টা প্রশ্নের মাধ্যমে সমস্তটা কিন্তু একবার করে তোমাদের রিভিশন করিয়ে দেবো। তেমনও কিন্তু ক্লাস আসবে, অবশ্যই কিন্তু তার জন্য চ্যানেলটাকে ফলো করে রাখো। আর তোমাদের ইতিহাস ভূগোল যে মানে বাকি যে টপিকগুলো আছে সেখান থেকে কিন্তু আমি অবশ্যই প্রশ্নগুলো করাবো এবং করাচ্ছি। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন সেট নিয়ে।